আজকে এক্সপ্লেন করতে চলেছি অফিসার অন ডিউটি ছবিটা। ছবির শুরুতে ৮ মাস আগের ব্যাঙ্গালোরের একটা দৃশ্য দেখানো হয়। একজন পুলিশ অফিসার সুইসাইড নোট লিখে তিনি সুইসাইড করেন। পরের দৃশ্য কেরালায় বর্তমান সময় পুলিশ স্টেশনের সামনে একটা বাস এসে দাঁড়ায়। বাসের মধ্যে থাকা এই বৃদ্ধা মহিলা কমপ্লেন করে এই দুজন মহিলা তার চেন চুরি করেছে। পুলিশ ওই দুই মহিলাকে থানার ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে তারা বারবার বলতে থাকে যে তারা চেন চুরি করেনি। সে সময় সিআই অফিসার হরিশঙ্কর থানাতে আসে। সে সময় থানায় ৩ জন লেডি কনস্টেবল ছিল না। হরিশঙ্কর এএসআই এর কাছ থেকে চুরির ব্যাপারটা জেনে অভিযুক্ত মহিলাদেরকে প্রশ্ন করা শুরু করে, কিন্তু ওই দুজন মহিলা চুরির ব্যাপারটা স্বীকার করছিল না। হরি অভিযুক্ত এক মহিলার চুলের মুঠি ধরে নেয়। মহিলাটি বলে আমি প্রেগন্যান্ট। এই কথাটা শুনে হরি ওই মহিলা তলপেটে লাথি মেরে দেয়। পাশে থাকা আরেকজন অভিযুক্ত মহিলা বলে চেনটা আমার কাছে আছে। ঘটনাটা সেখানেই রফাদফা হয়। এই হরিশঙ্কর ভীষণ রাগী একজন মানুষ। রাগের বশত অনেক কিছু করে ফেলে বলে ডিওয়াইএসপি থেকে ডিমোশন হয়ে সে এখন সিআই অফিসার। এরপর এএসআই অফিসার হরিশঙ্করের কাছে এসে বলে ওই মহিলাটি প্রেগন্যান্ট ছিল, তারপরেও তাকে আপনি লাথি মেরেছেন। মহিলাটি কমপ্লেন করলে আমাদের চাকরি চলে যাবে। হরিশঙ্কর বলে আমার চাকরি নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপর এএসআই অফিসার ডিওয়াইএসপি স্যারকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়, যেটা জানতে পেরে হরিশঙ্কর ভীষণ রেগে যায় আর বলে তোমরা আমার আন্ডারে কাজ করছো আর আমার বিরুদ্ধেই কথা বলবে। এরপর থেকে এমনটা ঘটলে তোমরা কোনোদিন শান্তিতে চাকরি করতে পারবে না। এরপরে দেখা যায় একজন জুয়েলারি শপের মহিলা কর্মী চন্দ্রাপান নামে একটা লোককে নিয়ে থানায় আসে। মেয়েটা কমপ্লেন করে যে চন্দ্রাপান নকল সোনার চেন বন্ধক রাখতে গিয়েছিল। চন্দ্রাপান বলে ওটা নকল চেন নয়, আমার স্ত্রীর অপারেশনের জন্য আমার টাকার দরকার, তাই ওটা বন্ধক রাখতে গিয়েছিলাম। আমি একজন সামান্য বাস কন্ডাক্টর। আমার মেয়ের জন্মদিনে ওই চেনটা আমার মেয়েকে গিফট করেছিলাম। এরপর হরিশঙ্কর চন্দ্রাপানকে নিয়ে হাসপাতালে চলে আসে। দেখতে পায় চন্দ্রাপানের স্ত্রী হাসপাতালে ভর্তি, সেখানে চন্দ্রাপানের মেয়েও আছে। হরিশঙ্কর চন্দ্রাপানের মেয়েকে চেনটা দেখালে মেয়েটা চেনটা না দেখেই বলে দেয় হ্যাঁ, এই চেনটা আমার বাবা আমাকে জন্মদিনে গিফট করেছিল। হরিশঙ্করের সন্দেহ হয়। সে চন্দ্রাপানের মেয়েকে হাসপাতালের রুমের বাইরে ডেকে নিয়ে বলে তুমি আমাকে সব সত্যিটা বলো, নাহলে তোমার বাবার জেল হতে পারে। তখন চন্দ্রাপানের মেয়ে বলে আমি একটা রিলেশনশিপে ছিলাম, ছেলেটা আমাকে ধোকা দিয়েছে, ওই ছেলেটাই আমার চেন নিয়ে গিয়েছে, তাই আমার বাবার দেওয়ার চেনের একটা ডুপ্লিকেট চেন বানিয়ে নিয়েছিলাম। এরপর হরিশঙ্কর চন্দ্রাপানকে বলে তোমার স্ত্রীর অপারেশন শেষ হলে মেয়েকে নিয়ে একবার থানায় আসবে। হাসপাতাল থেকে বেরিয়ে হরিশঙ্কর ওই ডুপ্লিকেট চেনের ছবি তুলে তার টিমে 2 কনস্টেবলকে পাঠিয়ে বলে এই চেনের অরিজিনালটা এই শহরে কোথাও বিক্রি হয়েছে কিনা বা কোথাও বন্ধক রাখা হয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখো। হরিশঙ্করের কথা মতো 2 কনস্টেবল কাজে লেগে পড়ে। একটা জুয়েলারি শপে গিয়ে তারা জানতে পায় চন্দ্রাপান তাদের সব থেকে চেনটা কিনেছিল। বিল চেক করে কনস্টেবল জানতে পায় চন্দ্রাপান ঠিক বলছিল। এখন পুলিশের কাছে যে চেনটা আছে সেটা হচ্ছে ডুপ্লিকেট চেন, তার মানে আসল চেনটা তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই তারা বিভিন্ন জুয়েলারি শপে গিয়ে খোঁজ নেওয়া শুরু করে, কিন্তু কোথাও তারা খুঁজে পাচ্ছিল না। এদিকে হরিশঙ্করের ভয়ে তারা খোঁজ চালানো বন্ধও করতে পারছে না। খুঁজতে খুঁজতে একটা জুয়েলারি শপে গিয়ে তারা আসল চেনটা খুঁজে পায়। শপের মালিক বলে এই চেনটা বিক্রি করা হয়নি, বন্ধক রাখা হয়েছে। যে বন্ধক রেখেছে সে এই চেনটির সাথে আরো 2টো চেন বন্ধক রেখেছে। হাসিনা নামের একটা মেয়ে 3টি চেন বন্ধক রেখেছে। এরপরে প্রবীণ নামের কনস্টেবল হরিকে ফোন করে বিষয়টা জানায় আর বলে যে মেয়েটা 3টা চেন বন্ধক রেখেছে, সে যেখানে কাজ করে আমরা সেখানে এসেছি, কিন্তু মেয়েটা ছুটি নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গেছে। মেয়েটার ফোনও বন্ধ। হরি বলে মেয়েটা যেন কিছুতেই ইনভেস্টিগেশনের ব্যাপারে জানতে না পায়, শুধু ওকে নজরে রেখো। এরপর হরি একজন লয়ারের কাছে আসে। ওই লয়ার হরির ক্লাসমেট। একটা কমপ্লেনের ভিত্তিতে হরিকে ডিওয়াইএসপি থেকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে। সেজন্য হরি একটা পিটিশন দাখিল করতে যাচ্ছে। লয়ার বলে যে অভিযোগের ভিত্তিতে তোমার ডিমোশন হয়েছে, হয়তোবা কোর্টে আমরা সেই কেস জিততে পারবো না। হরি রেগে গিয়ে বলে না পারলে না বলো, শহরে আরো অনেক লয়ার আছে। এরপর হরি সেখান থেকে বেরিয়ে এসে ওই 2 কনস্টেবলের সাথে দেখা করে। অ্যান্টনি বলে আমরা 2টো চেনের তথ্য পেয়েছি, একটা চন্দ্রাপান কিনেছে আর একটা চেন জোসেফ চেম্বুলা নামের একজন কিনেছে। এই জোসেফ চেম্বুলা কর্ণাটকের পুলিশে কর্মরত অবস্থায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে। অর্থাৎ মুভির শুরুতে আমরা যাকে দেখেছিলাম সে হচ্ছে জোসেফ চেম্বুলা। হরিশঙ্কর জিজ্ঞেস করে আরেকটা চেন। অ্যান্টনি বলে আরেকটা চেনের তথ্য এখনো পাওয়া যায়নি। এরপর হরিশঙ্কর জোসেফের স্ত্রীর সাথে দেখা করতে যায়। যে চেনটা জোসেফ কিনেছিল সেই চেনটা হরি জোসেফের স্ত্রীকে দেখায়। জোসেফের স্ত্রী বলে এটা তো আমার মেয়ের চেন। জোসেফের মেয়ে অ্যাঞ্জেল বলে কলেজ থেকে বাড়ি ফেরার সময় বাইকে থাকা একজন লোক আমার গলা থেকে টেনে নিয়ে গিয়েছিল। এই ব্যাপারে বাবা একটা কেসও করেছিলেন। অন্যদিকে ওই 2 কনস্টেবল তৃতীয় চেনের ব্যাপারে খোঁজ করতে থাকে। একটা জুয়েলারি শপে এসে তারা জানতে পারে তৃতীয় চেনটা কিনেছিল হরিশঙ্কর নিজে। এরপর ওই 2 কনস্টেবল হরিকে কিছু না জানিয়ে ডিওয়াইএসপি কে কল করে সবকিছু বলে। ডিওয়াইএসপি স্যার বলে হরিকে কোনো কিছু জানানোর দরকার নেই, তোমরা আমার অফিসে এসো। এদিকে হরি থানায় ফিরে দেখতে পায় চন্দ্রাপান তার জন্য অপেক্ষা করছে, কারণ তার স্ত্রীর অপারেশন শেষ। হরিশঙ্কর বলে তোমাকে বলেছিলাম মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতে। চন্দ্রাপান বলে আমার মেয়েকে কেন আনতে হবে স্যার? হরিশঙ্কর বলে তোমার মেয়ে এই চেনটা বদলেছে। চন্দ্রাপান বলে আমার মেয়ে এমন মেয়ে নয়। হরিশঙ্কর বলে তোমার মেয়ের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলেটা তোমার মেয়েকে
ধোকা দিয়েছে, তাই তোমার মেয়েকে এখানে আনতে বলেছিলাম, যাতে করে তার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আমরা কেস ফাইল করতে পারি। চন্দ্রাপান বলে, আমার মেয়ে এমন মেয়ে না, গতকাল আপনারা ওকে জিজ্ঞাসাবাদ করার পর থেকে ওর আচার আচরণ পাল্টে গেছে, যাই হোক না কেন আমি ওকে থানায় আনবো না। হরিশঙ্কর বলে, তোমার মেয়ে আন্ডার 18, তুমি না নিয়ে এলে পক্সো কেস করতে আমার বেশি সময় লাগবে না। সেই সময় ডিওয়াইএসপি হরিশঙ্করকে ফোন করে তাকে তার অফিসে ডাকে। ডিওয়াইএসপি হরিশঙ্করকে বলে, সাইবার ক্রাইমে একটা ট্রেনিং এসেছে, এসপি তোমার নাম রেকমেন্ড করেছে, 1 মাসের কোর্স, কাল সকালে তোমাকে যেতে হবে। হরিশঙ্কর লেটারটা নিয়ে চলে যাচ্ছিল, এমন সময় কনস্টেবল অ্যান্টনিকে দেখতে পায়। তখন হরিশঙ্কর স্পষ্ট বুঝতে পারে এই কেসটার তদন্ত তাকে দিয়ে না করানোর জন্য ইচ্ছা করে তাকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে। হরিশঙ্কর ডিওয়াইএসপি কে বলে, আমাকে এই কেসটা থেকে সরানোর জন্য আমাকে ট্রেনিং এ পাঠাচ্ছ, কিন্তু তোমরা কি ভাবছো আমি চলে যাব? আমি এই কেসের তদন্ত করব। এরপর হরিশঙ্কর বাড়ি ফিরে এসে তার স্ত্রী গীতাকে বলছিল, আজ সকালে একটা কেস এসেছে, তারা এই কেস থেকে আমাকে সরাতে চাইছে। সেই সময় হরিশঙ্করের কাছে একটা কল আসে যে চন্দ্রাপানের মেয়ে আত্মহত্যা করেছে। শোনা মাত্র হরিশঙ্কর চন্দ্রাপানে বাড়ি যায়। হরিশঙ্করকে দেখে চন্দ্রাপান বলে, আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম, আমরা কোনো কমপ্লেন করতে চাই না, তারপরেও আপনি কেসের কথা বললেন। আপনার জন্য আমার মেয়েটা আত্মহত্যা করেছে, আপনি আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। বাকি পুলিশ এসে চন্দ্রাপানকে ছাড়ায়। এরপর রুমের ভিতর গিয়ে হরিশঙ্কর চন্দ্রাপানের মেয়ের ঝুলন্ত বডিটা দেখে আটকে উঠে। হরিশঙ্কর অস্বস্তি ফিল করছিল। বাইরে জনতাও উত্তেজিত হয়ে উঠেছে, কারণ তারাও হরিশঙ্করকে এই মৃত্যুর জন্য দায়ী করে। পুলিশের বাকি সদস্যরা অনেক কষ্টে ভিড় ঠেলে হরিশঙ্করকে সেখান থেকে নিয়ে আসে। হরিশঙ্কর বাড়ি ফিরে গীতাকে জিজ্ঞেস করে, আমাদের বড় মেয়ে নীলা কোথায়? নীলাকে দেখতে হরিশঙ্কর তার ছোট মেয়ে মিনুর রুমে যায়, সেখানেও নীলাকে দেখতে পায় না। হরি উত্তেজিত হয়ে গীতার গলা টিপে ধরে বলে, আমার মেয়ে কোথায় বল। গীতা বলে, তুমি তো আমাদের মেয়েকে মেরেছো, তোমার জন্যই আমাদের মেয়েটা মারা গেছে। হরির চোখের সামনে নীলার মুখটা ভেসে ওঠে। অসুস্থ হয়ে পড়ে হরিশঙ্কর। কাহিনী চলে আসে ফ্ল্যাশব্যাকে। হরিশঙ্কর শ্যাম নামের একটা ছেলেকে অ্যারেস্ট করে। এই শ্যাম এএসআই থমাসের থেকে বদলা নেওয়ার জন্য এএসআই থমাসের মেয়েকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে ড্রাগস দিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। সে কারণে থমাসের মেয়ে আত্মহত্যা করেছে। এসপি ডিওয়াইএসপি কে জিজ্ঞেস করে, শ্যামের সাথে থমাসের ঝামেলাটা ঠিক কোথায়? ডিওয়াইএসপি বলে, কয়েক বছর আগে শ্যাম একটা 16 বছরের মেয়েকে টার্গেট করেছিল, সেই জন্য থমাস পক্সো কেস করে। সেই সময় মেয়ের বাড়ির লোকেরা সম্মান রক্ষার্থে থমাসকে বলেছিল কেস ফাইল যেন না করে, কিন্তু কেসটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে চলে যাওয়ায় থমাসেরও কিছু করার ছিল না। এই কথাগুলো যখন ডিওয়াইএসপি এসপি কে বলছিল, ঠিক সেই সময় একজন অফিসার এসে বলে, স্যার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা জানতে পেরে ডিওয়াইএসপি গীতাকে ফোন করে বলে, হরিশঙ্করকে কল করে যে কোনো উপায়ে বাড়িতে ডাকো, আমিও যাচ্ছি। ডিওয়াইএসপির কথা মতো গীতা হরিকে কল করে বাড়িতে ডাকে। হরিও বাড়িতে যাবে, এমন সময় সে দেখে এএসআই থমাস এসপির অফিসে ঢুকছে। হরি বাড়িতে না গিয়ে থমাসকে ফলো করে। যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ স্যামের ল্যাপটপ চেক করে এএসআই থমাসের মেয়ের কিছু নিউড ভিডিও পাওয়া যায়। থমাস সেটা জানা মাত্রই স্যামকে মারতে শুরু করে। সেই সময় হরিশঙ্কর সেখানে এসে পড়ে। সবাই মিলে থমাসকে থামানোর চেষ্টা করে। হরিকে দেখে একজন অফিসার ল্যাপটপটা লুকানোর চেষ্টা করছিল। হরি ওই ল্যাপটপটা চেক করতে যাচ্ছিল, কিন্তু ওই অফিসার কিছুতেই হরিকে ল্যাপটপটা চেক করতে দিতে চাইছে না। জোরপূর্বক হরি ল্যাপটপটা নিয়ে চেক করে দেখে প্রথম ভিডিওটা তার মেয়ের নীলার। সেই ভিডিও দেখে হরি উত্তেজিত হয়ে পড়ে। মূলত এই বিষয়টা হরি যাতে জানতে না পারে, তাই ডিওয়াইএসপি গীতাকে কল করে বাড়িতে ডাকার কথা বলেছিল। এরপর হরি শ্যামকে মারতে মারতে সেখানে মেরে ফেলে। এদিকে বিষয়টা জানাজানি হতে নীলা তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলে, মা আমি এমনটা নিজে থেকে করতে চাইনি, ও আমার সাথে চিট করেছে। সেই সময় হরি বাড়িতে চলে আসে। হরি রাগে দৌড়ে নীলার রুমের দিকে যাচ্ছিল। গীতা হরিকে বাধা দেওয়ার চেষ্টা করে। গীতা বলে সে এমনিতে ডিপ্রেসড, ইচ্ছা করে সে এমনটা করেনি, ওকে ফাঁসানো হয়েছে। হরি বলে, আমি ভিডিও দেখেছি, সে নিজ ইচ্ছাতে সবকিছু করেছে। হরি দরজা ভেঙে দেখে নীলা আত্মহত্যা করেছে। কাহিনী আসে প্রেজেন্ট টাইমে। চন্দ্রাপানে মেয়ের মৃত্যুর রাতে হরি অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়েছে। ডিওয়াইএসপি ডাক্তারকে বলে, নিয়ম অনুযায়ী এরকম একজন মানসিকভাবে অসুস্থ রোগী সার্ভিসে থাকতে পারে না। ডাক্তার বলে, হরি তেমন কোনো প্রবলেম নেই, আমি ওর সাথে আজকে কথা বলেছি। যে 3টি চেন পাওয়া গেছে তার মধ্যে যে চেনটি হরি কিনে তার মেয়ে নীলাকে দিয়েছিল সেই চেনটাও হরি চিনতে পেরেছে। হরি এখন স্পষ্ট বুঝতে পারছে তার মেয়ের চেনটা চুরি হয়নি, তার মেয়েকেও একই রকম ভাবে অ্যাবিউজ করা হয়েছিল। হরিশঙ্কর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গীতা সিদ্ধান্ত নেয় সে আর হরিশঙ্করের সাথে থাকতে চায় না। একে তো হরিশঙ্কর যখন তখন তার গায়ে হাত তুলে, তাছাড়া নীলার মৃত্যুর জন্য গীতা হরিশঙ্করকেই সবসময় দায়ী করে, তাই সে আলাদা থাকতে চায়। এমনকি খুব শীঘ্রই সে ডিভোর্স কেস ফাইল করতে চলেছে। এরপর হরি থমাসের সাথে দেখা করতে যায়, যেখান থেকে আমরা জানতে পারি হরি শ্যামকে মারলেও থমাস সেই খুনের দায় নিজের কাঁধে নিয়েছিল। আজকে থমাস বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে। হরি থমাসকে ধন্যবাদ জানায়। থমাস বলে, আপনি ওকে না মারলে আমি মেরে ফেলতাম। এই কথাগুলো থমাসের স্ত্রী গ্রেসি শুনে ফেলে আর বুঝে যায় শ্যামকে থমাস নয় হরি মেরেছে। সেই দিন রাত্রে থমাসের বাড়িতে 3টি ছেলে আর 2টি মেয়ে আসে। তারা বলে তারা থমাসের মেয়ে এলেসার সাথে পড়াশোনা করেছিল, তারা ক্লাস 12 পর্যন্ত একসাথে পড়েছিল। এরপর তারা তাদের পরিচয় দেয়, সেলিন, সত্যা, এনা, ক্রিস্টি, লান্স। থমাসের স্ত্রী গ্রেসি সবার জন্য শরবত বানাতে কিচেনে চলে যায়। সেই সময় সেলিন এবং এনা কিচেনে গিয়ে গ্রেসিকে হেল্প করছিল। তারা দুজনে শরবত বানিয়ে নিয়ে এসে সবাইকে দেয়। তাদের কথা শুনে থমাসের একটু সন্দেহ হচ্ছিল, সেজন্য
সেজন্য থমাস তার মেয়ে এলেসার স্কুলের একটা ফটো নিয়ে এসে বলে, এখানে তোমরা কোথায়? তখন খ্রিস্টি স্যামের ফটো দেখিয়ে বলে, যাকে তুমি মেরেছো আমরা তার বন্ধু। তোমার মেয়েকে রেপ করার দায়ে ওকে খুন করেছিলে তাই না? তবে ও একা ছিল না, আমরা তিনজনও ছিলাম। এমনকি ওরা এলেসার সেই ভিডিওটাও দেখায়। সেই সময় থমাস এবং গ্রেসির নাক দিয়ে রক্ত পড়া শুরু করে। সেলিন এবং এনা গ্রেসিকে যখন শরবত বানাতে হেল্প করতে গিয়েছিল সেই সময় তারা বিষ মিশিয়ে দিয়েছিল। ধীরে ধীরে থমাস এবং গ্রেসি মাটিতে লুটিয়ে পড়ে। সেলিন বলে, স্যামকে আমি ভালোবাসতাম, তুমি তাকে খুন করেছো কেন? গ্রেসি বলে, স্যামকে মেরেছে হরিশঙ্কর। এরপর তারা থমাসের ফোন থেকে হরিশঙ্করের ফোন নাম্বার এবং ছবি দুটোই পেয়ে যায়। পরের দিন খবর পেয়ে পুলিশ থমাসের বাড়িতে আসে। বাকি পুলিশরা মনে করছিল এটা সুইসাইড কেস, কিন্তু হরি মনে মনে ভাবছিল এটা মার্ডার। এরপর হরি প্রবীণকে কল করে আর বলে যে মেয়েটি 3টি চেন বন্ধক রেখেছিল তাকে খোঁজ করো। এরপর হরিশঙ্কর তার মেয়ে নীলার দুজন বন্ধুকে জিজ্ঞেস করে নীলার কাছে একটা ডুপ্লিকেট চেন ছিল, এই ব্যাপারে তোমরা কিছু জানো? আসলে নীলার চেন চুরি হওয়ার পর সেও ডুপ্লিকেট চেন বানিয়ে নিয়েছিল। একজন বন্ধু বলে, নীলা যখন বলেছিল ওর চেনটা হারিয়ে গেছে তখন আমি তাকে ডুপ্লিকেট চেন বানিয়ে দিয়েছিলাম। এরপর হরি শ্যামের ছবি দেখিয়ে বলে, একে চেনো? তারা বলে না। হরিশঙ্কর এরপরে কর্ণাটকের যে পুলিশ অফিসার আত্মহত্যা করেছিল অর্থাৎ জোসেফ, তার মেয়ে অ্যাঞ্জেলের সাথে দেখা করতে আসে। হরিশঙ্কর অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে, তোমার চেন চুরির ব্যাপারে ডিটেলসে আমাকে বলো। অ্যাঞ্জেল বলে, আমি তো সেদিনই আপনাকে বলেছিলাম। হরি বলে, আমার কাছে মিথ্যা বলে লাভ নেই, আরো দুটো মেয়ের চেন আছে, ওদের সাথে কি হয়েছিল আমি জানি। অ্যাঞ্জেল বলে, আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সে ড্রাগস দিয়ে আমাকে চিট করেছিল। হরি শ্যামের ফটো দেখিয়ে বলে, এ কি সেই? অ্যাঞ্জেল বলে, না। অ্যাঞ্জেল বলে, আমার যখন সেন্স ফিরে আসে তখন আমি দেখতে পাই আমার গলার চেনটা নেই। অ্যাঞ্জেল বলে, ওরা তিনজন ছিল। এদিকে যে মেয়েটা 3টা চেন বন্ধক রেখেছিল সেও ফিরে এসেছে। মেয়েটার কাছে গিয়ে পুলিশ স্যামের ছবি দেখালে মেয়েটা চিনতে পারে না। মেয়েটা বলে, আমি একটা ক্লোদিং স্টোরে জব করি। একদিন ট্রায়াল রুম থেকে কাপড় সরাতে গিয়ে দেখতে পাই একটা জিন্সের প্যান্টের মধ্যে 3টা চেন আছে। সেই দিনের পরেই আমি ঘুরতে গিয়েছিলাম, তাই দিনটা আমার মনে আছে। পুলিশ সেই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় অ্যানা একটা জিন্সের প্যান্ট পরে ট্রায়াল রুমে গিয়ে অন্য একটা শর্টস পরে বেরিয়ে এসেছিল। বেরিয়ে যাওয়ার সময় সেখানকারই একজন সেলস ম্যানেজারের সাথে কথা বলছিল। তারপর সেই সেলস ম্যানেজার জানায়, আমি যখন বেঙ্গালোরে ছিলাম তখন একটা নাইট ক্লাবে মাঝে মধ্যেই সেই মেয়েটাকে দেখেছিলাম, কিন্তু সেদিন যখন দেখা হলো আমার সাথে না চেনার ভান করে চলে গেল। এরপর হরিশঙ্কর সেই সেলস ম্যানেজারের কাছ থেকে ওই নাইট ক্লাবের নাম জেনে সেখান থেকে চলে যায়। হরি যখন লিফটে করে নিচে নামছিল তখন খ্রিস্টি এবং লান্স সেই লিফটেই ছিল, কারণ তারা হরিশঙ্করকে ফলো করছিল। যেহেতু হরিশঙ্কর এখন অ্যানার ব্যাপারে জেনে গেছে তাই তারা ডিসাইড করে যে তারা বেঙ্গালোরে চলে যাবে। এদিকে এসপি থমাসের মৃত্যুর ব্যাপারে হরিকে জিজ্ঞেস করে। হরি বলে, থমাসের কোনো শত্রু ছিল না, যেদিনই জেল থেকে বেরোলো সেদিনই তার মৃত্যু হলো। এটা ওয়েল প্ল্যান্ড মার্ডার। যে স্যামকে আমরা মেরেছি তার বন্ধুরা হয়তো এই কাজ করছে। স্যামের এখানে কোনো বন্ধু নেই। ওর ল্যাপটপের মধ্যে যে সকল মেয়ের ভিডিও পাওয়া গিয়েছিল তাদের মধ্যে একমাত্র অ্যাঞ্জেল জীবিত আছে। কর্ণাটকের যে পুলিশ অফিসার সুইসাইড করেছে অ্যাঞ্জেল তারই মেয়ে। অ্যাঞ্জেলকে স্যাম অ্যাবিউজ করেনি, করেছে অন্য 3জন। এটা একটা গ্যাংয়ের কাজ। হরিশঙ্কর অ্যানার ফটো দেখিয়ে বলে, বেঙ্গালোরে থেকে আসা এই মেয়েটির প্যান্টের পকেট থেকে 3টা চেন পাওয়া গিয়েছিল। হরি বলে, স্যার এটা বেঙ্গালোরের কোনো গ্যাংয়ের কাজ, এর জন্য আমি বেঙ্গালোরে গিয়ে তদন্ত করতে চাই। এরপর হরি একটা টিম রেডি করে বেঙ্গালোরে চলে যায়। বেঙ্গালোরে এসে লোকাল পুলিশের হেল্প নিয়ে ওদেরকে খুঁজতে শুরু করে। হরির সাথে আসা একজন লেডি কনস্টেবল হরিকে ফোন করে জানায় সেলস ম্যানেজার যে নাইট ক্লাবের কথা বলেছিল সেই নাইট ক্লাবে এনাকে দেখতে পাওয়া গেছে। হরি প্রবীণকে নিয়ে সোজা চলে যায় ওই নাইট ক্লাবে। পার্কিং এ পৌঁছে হরি তার হাতের স্মার্ট ওয়াচটা খুলে বলে, এটা এনার গাড়িতে রেখে দাও। পুরো নাইট ক্লাবে খুঁজতে খুঁজতে তারা এনাকে পেয়ে যায়। লেডি কনস্টেবল এনার আশেপাশে ঘুরঘুর করলে এনা সন্দেহ করে। এনা কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। যেহেতু হরি তার স্মার্ট ওয়াচটা এনার গাড়িতে রেখেছিল তাই লোকেশন দেখে দেখে এনাকে ফলো করতে থাকে। এনা হরিদের থেকে বাঁচার জন্য চালাকি করে রাস্তার উল্টো দিকে ড্রাইভ করা শুরু করে। তখনই একটা চলন্ত ট্রাকের ধাক্কায় এনার গাড়িটা উল্টে যায়। অন দ্য স্পটে এনার মৃত্যু হয়। এনার বডিটা পোস্টমর্টমের জন্য আনা হয়। হরি ডাক্তারকে তার ফোন নাম্বার দিয়ে বাইরে অপেক্ষা করছিল। এনার মৃত্যুর খবর পেয়ে বাকি 4জনও লুকিয়ে হাসপাতালের মর্গে এনাকে দেখতে চলে আসে। কিছুক্ষণ পর ডাক্তার মর্গে এসে তাদেরকে দেখে ফেলে। সন্দেহবশত ডাক্তার হরিকে কল করে। কলে কিছু বলার আগেই তারা ডাক্তারের ফোনটা ভেঙে দেয়। হরি বুঝতে পারে ভিতরে কিছু একটা হচ্ছে, তাই দ্রুত মর্গে চলে আসে আর এসে ওদের 4জনকে দেখতে পায়। এরপর মর্গে হরি এবং ওই 4জনের মধ্যে তুমুল মারামারি হয়। যেহেতু তারা সংখ্যায় বেশি ছিল তাই তারা ডাক্তার এবং হরিকে কাবু করে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে স্যাম মরল, তারপর অ্যানা। আর যে 4জন এখন বেঁচে আছে তারাও এখন আইডেন্টিফাই হয়ে গেছে। হরিশঙ্করের আঘাত লাগলেও সেটা মেজর কিছু ছিল না। একদিন পরে প্রবীণ খবর জোগাড় করে এসে হরিকে জানায় যে অফিসার আত্মহত্যা করে মারা গিয়েছে ওই অফিসার 3জনের এগেনস্টে কেস করেছিল। তার মধ্যে একজন হলো এনা, আর একজন হলো স্যাম অর্থাৎ হরিশঙ্করের হাতে যে মারা গিয়েছিল, আর 3 নম্বর জন হলো সেলিন। এই 3জনের কাছ থেকে কোকেন পাওয়া গিয়েছিল, তাই জোসেফ তাদের অ্যারেস্ট করেছিল। ওই জোসেফের সাথে সেদিন আরেকজন পুলিশ অফিসার ছিল যার নাম হচ্ছে মূর্তি। এরপর হরি মূর্তির কাছে যায়। মূর্তি আসল কাহিনীটা
পুলিশকে জানায়। সিন চলে আসে সেই রাতে। একটা টুরিস্ট বাস যেটা কোচি থেকে ব্যাঙ্গালোর এসেছিল, তারপরে ব্যাঙ্গালোর থেকে কোচি ফিরে যাবে, এমন সময়ে সেই বাসের কন্ডাক্টর পুলিশকে কল করে জানায় তাদের বাসের মধ্যে 3জন ব্যক্তির কাছে ড্রাগ আছে। এই খবর পাওয়ার পর জোসেফ আর মূর্তি ঘটনাস্থলে যায়। বাসের মধ্যে স্যাম, সেলিন এবং এনা ছিল। জোসেফ তাদের ব্যাগ চেক করে বিপুল পরিমাণে ড্রাগস পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে। রাস্তায় জোসেফ তাদেরকে জিজ্ঞেস করে, তোদের বাড়ি কোথায়? স্যাম বলে, আমার বাড়ি কোচি, আর এরা দুজন চেন্নাইয়ের বাসিন্দা। গাড়িতে করে থানার দিকে যাওয়ার সময় স্যাম, সেলিন এবং এনা দেখে জোসেফ তাদের সেই ড্রাগস নিচ্ছে। এটা দেখে স্যাম বলে, আপনার কত টাকা লাগবে, আমরা দিব। জোসেফ বলে, আমার টাকার দরকার নেই, অন্য কিছু দরকার। জোসেফের নজর যায় এনার দিকে। জোসেফ এনার পায়ে হাত দিলে এনা জোসেফের মুখে থুতু ছুঁড়ে দেয়। এরপর জোসেফ একটা জঙ্গলের সাইডে গাড়ি দাঁড় করিয়ে স্যামকে গাড়ির মধ্যে হ্যান্ডকাপ দিয়ে আটকে রেখে এনা এবং সেলিনকে ধর্ষণ করে জোসেফ। এসব তথ্য জানার পর হরিশঙ্কর ফিরে এসে এসপিকে সবকিছু জানায়। হরিশঙ্কর বলে, সেদিনে রাতে বদলা নেওয়ার জন্য তারা জোসেফের মেয়েকে অ্যাবিউজ করেছে, আর সেই ভিডিও জোসেফকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এসপি বলে, সে না হয় জোসেফের সাথে বদলা নেওয়ার জন্য তারা এমনটা করেছে, কিন্তু চন্দ্রাপানের সাথে কি লিঙ্ক রয়েছে? এরপর চন্দ্রাপানকে পুলিশ স্টেশনে ডাকা হয়। চন্দ্রাপানকে ওদের 3জনে ফটো দেখালে চন্দ্রাপান ওদের 3জনকে চিনতে পারে। আসলে যে বাস থেকে ওদের 3জনকে জোসেফ গ্রেপ্তার করেছিল সেই বাসেরই কন্ডাক্টর ছিল চন্দ্রাপান। বাসের যাত্রীরা যখন ওদের 3জনকে বাসের মধ্যে ড্রাগস নিতে দেখে, তখন চন্দ্রাপানকে যাত্রীরা বিষয়টা জানায়। চন্দ্রাপানি পুলিশকে কল করেছিল। এরপর হরিশঙ্কর স্পষ্ট বুঝতে পারে চন্দ্রাপানের থেকে বদলা নিতে তারা তার মেয়েকে ফাঁসিয়েছিল। হরিশঙ্কর ভাবে, তাহলে আমার মেয়ের সাথে এমনটা কেন করলো? আমার সাথে তো কোনো কানেকশন নেই। এই প্রশ্নের জবাব খুঁজতে ডিওয়াইএসপি গীতার সাথে দেখা করে। সেখানে হরিশঙ্করও ছিল। ডিওয়াইএসপি ওই 3জনের ছবি গীতাকে দেখানোর পর আমরা জানতে পারি গীতা আর নীলা ওই রাতে সেই বাসের মধ্যে ছিল। নীলা বাসের মধ্যে তাদের 3জনকে ড্রাগস নিতে দেখে। গীতাও বিষয়টা লক্ষ্য করে। তারপর চুপ করে বসে থাকতে না পেরে গীতা সবার প্রথম প্রতিবাদ করে। গীতার প্রতিবাদ দেখে সাহস পেয়ে বাকি যাত্রীরাও এগিয়ে আসে। এরপর চন্দ্রাপান সেখানে আসে আর পুলিশকে কল করে। সবকিছুর সূত্রপাত হয়েছিল গীতা আর নীলার মাধ্যমে, তাই তারা বদলা নিতে নীলাকে টার্গেট করেছিল। সেই রাতে প্রতিবাদের জন্যই যে নীলাকে তার জীবন দিতে হয়েছিল গীতা সেটা জানে না। ডিওয়াইএসপি হরিকে বলে, এখন তো ওকে জানিয়ে দে, কিন্তু হরি জানায় না। এরপরে গীতার সিদ্ধান্ত মতো ডিভোর্সের আবেদনপত্র জমা দেওয়া হয়। এরপরে প্রবীণ হরিশঙ্করকে ফোন করে বলে, ব্যাঙ্গালোরে যে মেয়েটার মৃত্যু হয়েছে তার নাম্বার গতকাল কেরালাতে অ্যাক্টিভ হয়েছে, তাও আবার চন্দ্রাপানের বাড়ি থেকে কিছুটা দূরে। এটা শুনে পুলিশের একটা টিম চন্দ্রাপানের বাড়ির কাছে যায়, কিন্তু চন্দ্রাপানকে সেখানে দেখতে পায় না। তারপর হরিশঙ্কর চন্দ্রাপানকে খুঁজতে বাস স্ট্যান্ডে যায়। সেই সময় সেলিন আর খ্রিস্টি চন্দ্রাপানকে ছুরি মেরে পালিয়ে যায়। হরিশঙ্কর চন্দ্রাপানকে উদ্ধার করে, কিন্তু সেলিন আর খ্রিস্টি সেখান থেকে পালিয়ে যায়। হরি বুঝতে পারে এখন বাকি আছে গীতা। হরি গীতার বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে গীতার বাবার বাড়িতে খ্রিস্টি আর তার দলবল ঢুকে পড়েছে। তারা তাদের সবাইকে আটকে রেখে ভিডিও কল করে হরিকে দেখায়। হরি ডিওয়াইএসপি কে কল করে বিষয়টা জানায়। এরপর ভিডিও কল কেটে নীলার সেক্স ভিডিও গীতাকে দেখতে বাধ্য করে। সত্যিয়া গীতার বাবার পাশে বসে সিগারেট ধরাচ্ছে। গীতার বাবা চালাকি করে সত্যিয়ার মুখে অ্যালকোহল ছুঁড়ে দেয়, যার জন্য সত্যিয়ার মুখের চারিদিকে আগুন লেগে যায়। এটা দেখে বাকিরা দৌড়ে আসে সেই আগুন ছাড়াতে। সেই সুযোগে গীতার বাবা ড্রয়ার থেকে বন্দুক বের করে তাদের দিকে গুলি করা শুরু করে। সবাই ছন্নছাড়া হয়ে যায়। এরপর গীতার বাবা গীতাকে বলে, তুই মিনুকে নিয়ে এখান থেকে চলে যা, আমি এদেরকে সামলাচ্ছি। গীতার বাবার বন্দুকের গুলি শেষ হলে তারা গীতার বাবাকে মেরে গীতাকে ফলো করা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা গীতাকে ধরে ফেলে। খ্রিস্টি গীতার পেটে ছুরি চালিয়ে দেয়, কিন্তু মিনু সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হরি সেখানে এসে দেখতে পায় গীতা রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। গীতা বলে ওরা মিনুর পিছনে পিছনে গিয়েছে, তাই হরি গীতাকে সেখানে ফেলে মিনুকে বাঁচাতে যায়। কিছুটা দূরে একটা ভাঙাচোরা বাড়িতে মিনু লুকিয়ে পড়ে। ওই 4জনও সে বাড়ির মধ্যে ঢুকে। তারা মিনুকে মারতে যাবে, ঠিক সেই সময় হরিশঙ্কর সেখানে চলে আসে। ওই 4জনের সাথে হরিশঙ্করের তুমুল মারামারি হয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশও এসে পড়ে। পুলিশ ওই 4জনকে গ্রেপ্তার করে। এরপরে সিন চলে আসে কয়েক মাস পরে। গীতা, মিনু আর হরি এখন একসাথে থাকে। আজ মিনুর জন্মদিন। সেই দিনই ডিওয়াইএসপি এসে জানায় ওই 4জন বেলে মুক্তি পেয়েছে। এরপরে দেখা যায় ওই 4জন জেল থেকে বেরিয়ে নির্জন একটা জায়গায় লোকাল একটা ডিলারের থেকে ড্রাগস নিয়ে মাঠের মধ্যে ড্রাগস নিচ্ছে। সেদিন রাত্রে নিউজে দেখানো হয় মাঠের মধ্যে ওই 4জনের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশের তদন্তে জানা যায় ড্রাগসের ওভারডোজের জন্য তাদের মৃত্যু হয়েছে। কিন্তু আসল সত্যিটা হলো হরি সবসময় ওদের উপর নজর রেখেছে। হরি জানতো আজকে তারা বেলে মুক্তি পাবে। এই হরিশঙ্কর লোকাল ড্রাগস ডিলারের সাথে যোগাযোগ করে ড্রাগসের মধ্যে বিষ মিশিয়ে দেয়। আর সেই বিষ মিশানো ড্রাগস ডিলার সেই 4জনকে দিয়েছিল, যার জন্য তাদের মৃত্যু হয়। আর এখানেই ছবিটা শেষ হয়ে যায়।